সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের স্বাস্থ্যের কথা বলে এবং আপনাদের সুস্থতার কথা বলে। আমাদের আজকের কেমন আছেনের আজকের পর্বে আমাদের মাঝে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার চয়ন সিংহ। তিনি হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন। এবং ডক্টর চয়ন একজন বাংলাদেশের একজন সুনামধন্য এবং তরুণ উদীয়মান হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ। ডাক্তার চয়ন, আমরা প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই কেমন আছেন চমৎকার আলোচনা অনুষ্ঠানে আমাদেরকে যারা শুনছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনাদের কাছে কিছু মেসেজ আজকে দিতে পারবো। ওকে, আমাদের আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে অজ্ঞান রোগের চিকিৎসা। তবে আজকে একটি বিশেষ দিন, সেটি হচ্ছে যে বিশ্ব ডায়াবেটিস দিবস। তো ডায়াবেটিসের সাথে কিন্তু হৃদরোগের একটি খুব নিবিড় যোগসূত্র আছে এবং আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। রোগীরা হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে, যে কোনো মানুষই সেটা হতে পারে। তো কি কি কারণে হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার এই সমস্যাটি হয় সেগুলো নিয়ে আমরা প্রথমেই জানতে চাইব ডাক্তার চয়নের কাছে। ডক্টর চয়ন, রোগীরা হঠাৎ অজ্ঞান হয়ে যায় কেন? আচ্ছা, অজ্ঞান হয়ে যাওয়া কিন্তু একটা গুরুতর অবস্থা। বিভিন্ন কারণে অজ্ঞান হয়ে যেতে পারে এবং এটা বয়স অনুসারে কিন্তু ভ্যারি করে এবং কোন সার্কামস্টেন্সে হচ্ছে সেটাও কিন্তু একটা ব্যাপার। ধরুন কারো ডায়াবেটিস আছে, তার ব্লাড সুগার কমে গেল, যেটা আমরা হাইপোগ্লাইসিমিয়া বলি, সেখানে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। অথবা ডায়াবেটিস অনেক বেড়েও কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। অথবা ধরুন কারো ব্লাড প্রেশার অনেক বেশি, মাথা ঝিমঝিম করছে, তার কিন্তু স্ট্রোক করে, এটা মিনি স্ট্রোক যেটা টিআই, অথবা স্ট্রোক করে কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। আবার হৃদরোগের যে কারণগুলো আছে, যেমন একটা মানুষ প্রচণ্ড হঠাৎ করে বুকে ব্যথা, বুকটা চেপে ধরেই সে অজ্ঞান হয়ে গেল, যেটা আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন ফলোড বাই কার্ডিয়াক অ্যারেস্ট, এরকম হতে পারে। আর একটা মানুষ যদি এরকম যে এক্সারসাইজ করছে, তার ইয়াং মানুষ দেখা যাচ্ছে যে দৌড় দিচ্ছে, তখন কিন্তু মানুষ অজ্ঞান হয়ে গেল। তখন আমরা কিছু কারণ চিন্তা করি। ইভেন পানির শূন্যতা, ডিহাইড্রেশনের জন্য কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। ব্লাড প্রেশার ফল করে অজ্ঞান হয়ে যেতে পারে। বিভিন্ন পয়জনিং, দেখবেন যে গ্রামগঞ্জে এরকম আমরা শুনি যে বিষ খেয়েছে, সেখানেও কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যেতে, পানিতে পড়ে যে ছোটো বাচ্চারা, সেখানেও মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। মাথায় যদি হেড ইঞ্জুরি হয়, ট্রমাটিক, সেখানে অজ্ঞান হয়ে যেতে পারে। আবার সিম্পল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বিশেষ করে আমাদের ট্রাফিক ভাইয়েরা, গরমের সময় দেখে যে হিট স্ট্রোকে মানুষ অজ্ঞান হয়ে গেল। অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রক্তে লবণ কমে গেলে মানুষ কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে। তাহলে বিভিন্ন কারণ রয়েছে। কার্ডিয়াক যেমন কারণ রয়েছে, কার্ডিয়াকের বাইরেও কিন্তু অনেক ধরনের কারণে মানুষের কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে। তবে যে কোনো কারণেই যদি অজ্ঞান হয়, এটা কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি বা একটা গুরুতর অবস্থা, কারণ এখানে কিন্তু হঠাৎ মৃত্যু ঝুঁকিও থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে ডায়াবেটিস জনিত কারণে, যেহেতু আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস, ডায়াবেটিস রোগীদের সচেতন করাটা আমাদের আজকের জন্য কর্তব্য। তার আগে একটু বলবেন যে আজকের এই ডায়াবেটিস দিবস উপলক্ষে বিশেষ কোনো কি অনুষ্ঠানের আয়োজন হয়েছে বা কোনো সচেতন? ডেফিনেটলি, আপনি জানেন যে প্রতি বছর 14 নভেম্বর আমাদের যে স্যার বেন্টিং ইনসুলিন আবিষ্কার করেছিলেন, ওনার কিন্তু জন্ম হচ্ছে 14 নভেম্বর। আচ্ছা, তো এই দিবসটা কিন্তু 1991 সালে যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন আছে, তারা কিন্তু টার্গেট করেছে একটা সারা বিশ্বে সচেতনতার প্রয়াসে প্রতিটা মানুষকে জাগ্রত করার প্রেক্ষিতে ডায়াবেটিস দিবস পালন করবে। এবং সেখান থেকে কিন্তু এটার পথ চলা শুরু। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজও কিন্তু ডায়াবেটিস দিবস পালন হচ্ছে। তো এইবারে ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং, মানে ডায়াবেটিস এবং সার্বিক সুস্থতা। আপনারা জানেন যে স্বাস্থ্য বলতে মূলত কিন্তু খালি ফিজিক্যাল ফিটনেস সেটা বোঝায় না। স্বাস্থ্য বলতে মূলত ফিজিক্যাল, মেন্টাল এবং একটা সোশ্যাল ওয়েলবিং, এটা সামগ্রিক সুস্থতাকেই বোঝায়। আর এই মুহূর্তে কিন্তু হুক করে বেড়ে যাচ্ছে সারা পৃথিবীতে ডায়াবেটিস রোগী, এবং গবেষণা মতে 42 কোটি মানুষ কিন্তু এখন এই মুহূর্তে ডায়াবেটিস রোগী আছে। বাংলাদেশের সংখ্যা কিন্তু কম নয়, 1,31,00,000 মানুষ কিন্তু ডায়াবেটিস আক্রান্ত, এবং 20,000 রোগীর উপর কিন্তু ইয়াং যেটা চিলড্রেন, তারা টাইপ 1 ডায়াবেটিস আক্রান্ত। ইদানিংকালে খুব কম বয়সেও কিন্তু ডায়াবেটিস হচ্ছে, কিন্তু আপনি দেখবেন না প্রতি ঘরে ঘরে কিন্তু ডায়াবেটিসের সংখ্যা অনেক আছে, এবং 50% মানুষ জানে না যে তার ডায়াবেটিস হয়েছে। আমাদের কার্ডিওলজিতে দেখা যাচ্ছে যে প্রায় 70% হৃদরোগের কারণ হচ্ছে ডায়াবেটিস। আর ডায়াবেটিস মূলত একা থাকে না, কিন্তু ডায়াবেটিস একটা গ্রুপ অফ ডিজিজের সাথে অনেক সময় থাকে। ডায়াবেটিস থাকলে কোলেস্ট্রল বেড়ে যায় রক্তে, উচ্চ রক্তচাপ থাকে,
আবার ডায়াবেটিস জটিলতার জন্যই কিন্তু মানুষ দেখা যাচ্ছে অন্ধত্ব বরণ করছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। এরকম ডায়াবেটিসকে আসলে নীরব ঘাতক বলা হয়। একটা মানুষ হার্ট অ্যাটাক করলো, তখনই আসলে ধরা পড়লো আসলে ডায়াবেটিস। এটা আসলে আমাদের দেশের বলেন বা সারা বিশ্বে বলেন একটা সচেতনতার অভাব। তো এই ডায়াবেটিস এবং ওয়েলবিং এই মেসেজটাই সবাইকে দিচ্ছে যে ডায়াবেটিস রোগীদেরকে যদি আমরা আর্লি ডিটেক্ট করতে পারি, এবং গুড মেসেজ হচ্ছে ডায়াবেটিস কিন্তু একটা প্রতিরোধযোগ্য অসুখ। টাইপ 2 ডায়াবেটিস বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর খাবার দাবার বলেন, তারপরে হচ্ছে আনহেলদি লাইফস্টাইল বলেন, স্ট্রেস বলেন, এয়ার পলিউশন, বিভিন্ন ধরনের পার্সপেক্টিভে কিন্তু খুব কম বয়সেও কিন্তু ডায়াবেটিস হচ্ছে। তো আমরা যদি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারি, ডায়াবেটিস রোগীকে কিন্তু মোটিভেট করতে পারি, ইউ উইল বি এ মডেল। আপনি কিভাবে ডায়াবেটিস রোগীরা যে ডায়াবেটিস থেকেও খুব সুন্দর লাইফ লিড করা যায় যদি উনি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করে, রেগুলার এক্সারসাইজ করে, তারপরে হচ্ছে ব্লাড সুগার মাপার মেশিন কিনে উনি নিয়মিতভাবে চেক করে, ডায়াবেটিস ক্লিনিকে যায় বা হসপিটালে যায়, তাহলে কিন্তু খুব সুন্দর সুস্থভাবে একটা ভালো লাইফ লিড করা সম্ভব। সেটাই মেসেজটা আসলে আমরা দিচ্ছি। এবারের আমাদের বাংলাদেশে কিন্তু ব্যাপকভাবে প্রচারণা হচ্ছে ডায়াবেটিস রোগীদের উদ্বুদ্ধ করার জন্য যে ডায়াবেটিস হলে আপনারা সচেতন থাকবেন, কিভাবে সুন্দর করে আমরা শুধু ফিজিক্যাল না, ডায়াবেটিস রোগীর জানি প্রায় 28% রোগী কিন্তু মনে করে যে ডায়াবেটিস হলে আমি মানসিকভাবে মানে ভালো নাই, অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, কারণ এটা লং টার্ম একটা লাইফ টাইম একটা ডিসিপ্লিনের ভিতর থাকা লাগে। বলে যে ডায়াবেটিসের রোগীদের যে ডিসিপ্লিন ইজ লাইফ, ডিসিপ্লিনের কোনো আসলে অল্টারনেট নাই। 3D বলে না, ড্রাগস, ডিসিপ্লিন এবং ডায়েট। হ্যাঁ, এটার প্রথমে কিন্তু আসলে ডিসিপ্লিনটা যদি মেনটেন করে তো ডায়াবেটিস আসলে কোনো ব্যাপার না। কিন্তু এটা যদি একবার মানে খুব মনে করে যে না আসলে ডায়াবেটিস হয়েছে, অবহেলা করে, তাহলে কিন্তু খুব অপরিণত বয়সে, যেটা প্রিম্যাচুর ডেথ আসলে একদিন হবে। আমরা চাই যে আমাদের মৃত্যু তো অবধারিত সত্য কথা, কিন্তু খুব প্রিম্যাচুর ডেথ যদি অপরিণত বয়সে কোনো মৃত্যু হয়, সেটা যেমন হৃদয় বিদারক, ফ্যামিলির জন্য একটা খুব একটা বিশাল একটা দুঃখের ব্যাপার, বড় ক্ষতির কারণ। এবং গবেষণায় দেখা গেছে যে প্রতি 4 জনে কিন্তু 3 জনের যে ডায়াবেটিসটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত আয়ের। এবং বাংলাদেশেও কিন্তু অন্যান্য বিশ্বে যেমন প্রতি 10 জনে একজন ডায়াবেটিস, বাংলাদেশে কিন্তু 100 জনে দেখা যাচ্ছে 14 জনের ডায়াবেটিস। এবং 2025 সালে বাংলাদেশের সংখ্যা, ডায়াবেটিস সংখ্যা আরও বেড়ে যাবে। সো ডায়াবেটিস কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টের ভিতর বাংলাদেশেও কিন্তু ইনসিডেন্সটা অনেক বেশি। সো আমাদের আসলে এখন থেকে সচেতন হওয়া জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে। ফিরে আসি আমাদের যে আজকের বিষয়টি, যে অজ্ঞান রোগীর চিকিৎসা। আরেকটি কারণের কথা আপনি বলছেন যে সেটা হচ্ছে যে হৃদরোগজনিত। হৃদরোগের কি ধরনের হৃদরোগে মানুষ এরকম হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে? যেটা কমন যেটা হয়, যেটা আমাদের একটা হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পরে কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায়, হার্ট স্টপ হয়ে যায়, মানুষ অজ্ঞান হয়ে যায়। এছাড়া হার্টের বাল্বের জটিলতার কারণে, যেমন বয়স হয়ে গেলে যেমন আমাদের অ্যাওর্টিক বাল্ব স্টেনোসিস হয়, সেটার কারণে হয়। তারপরে হচ্ছে পালমোনারি স্টেনোসিস থাকতে পারে, সেটার কারণে হয়, মানে বাল্বের জটিলতার কারণে হয়। হার্টের টিউমারের কিন্তু কারণে মানুষ জটিল মানে অজ্ঞান হয়ে যেতে পারে, যেটা মিক্সোমা বলে থাকি। তারপরে অ্যারিদমিয়া মানে অনিয়মিত হৃদস্পন্দন, যেটা মানুষ বসে আছে হঠাৎ করে প্যালপিটেশন হচ্ছে, বুক ধরফর করছে, ঘেমে যাচ্ছে, অজ্ঞান হয়ে গেল, তখন কিন্তু হতে পারে। তারপরে একটা জন্মগত হৃদরোগ যেটা বলা হয় যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, হার্টের ওয়ালটা মোটা থাকে, সেটা নিয়ে কিন্তু মানুষ এক্সেশনে হৃদরোগ মানে অজ্ঞান হয়ে যেতে পারে। এছাড়া দেখা যাচ্ছে অনেক সময় কোনো কারণও কিন্তু জানা যায় না, প্রায় 30% কারণ আমাদের জানতে পারি না যে এটার কারণে আসলে অজ্ঞান হয়ে যাচ্ছে। তবে হৃদরোগের কারণে যদি কারোর যে সিনকোপি বা অজ্ঞান হয়ে যায়, সেটা একটা গ্রেভ প্রগনোসিস বলা হয়, যেটা খুব অ্যালার্ট, কারণ তাদের মৃত্যুর প্রায় 50% ঝুঁকি থাকে আর কি। তবে যদি আমরা একটু সচেতনভাবে এটাকে খুব সুন্দর করে ডিল করি, তাহলে কিন্তু এই মানে মৃত্যু থেকে, অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আমাদেরকে বেরিয়ে আসা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে মানে এগুলো থেকে ভালো থাকার তো নিশ্চয়ই কোনো উপায় আছে, ডায়াবেটিস হতে পারে, হৃদরোগও হতে পারে, কিন্তু নিশ্চয়ই আমাদেরকে এগুলো থেকে ভালো থাকার উপায় তো আছে। তো হৃদরোগ থেকে এবং হৃদরোগজনিত এই যে হঠাৎ অজ্ঞান হয়ে যায়, এটা তো একটা সিরিয়াস বিষয়। এখান থেকে ভালো থাকার কি উপায় আছে? আচ্ছা, আমরা ভালো থাকার উপায় হচ্ছে নাম্বার 1 হচ্ছে আমাদের একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। হেলদি লাইফস্টাইল বলতে মনে করেন যে আমি যদি চাই যে আমার হাতে যেগুলো আছে চেষ্টা করতে হেলদি একটা লাইফস্টাইল কীভাবে মেনটেন করব, প্রথমে যদি ভালো ডায়েট, আমাদের একটা হেলদি ডায়েটের ভিতর থাকতে হবে, যেখানে থাকবে ধরেন যে ক্যালোরি মেপে আমি আমার নিড অনুসারে আসলে আমার খেতে হবে।
যদি আমি মনে করি একটা সেডেন্টারি লাইফস্টাইল হয়, যেমন আমি ডক্টর, আমার ক্যালোরি যে পরিমাণ আমার বাড়ানোর বার্ন কথা হওয়ার সেটা আমাদের হয় না, সেই পরিমাণ হয় না। কিন্তু আমি যদি, কারণ আমাদের ম্যাক্সিমাম সময় আমাদেরকে বসে বসে কাজ আমরা অনেক কাজ করি, অনেক পরিশ্রম করি, মেন্টাল ওয়ার্ক হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু ফিজিক্যাল ওয়ার্কটা ফিজিক্যাল হচ্ছে ওয়ার্ক বেশি। হচ্ছে তো আমি যদি দিনের পর দিন এক্সট্রা ক্যালোরি কনজিউম করতে থাকি, আমার একসময় মোটা হয়ে যাব, আমার শরীরের ওজন বেড়ে যাবে, আমার প্রেশার হবে, ডায়াবেটিস হবে, এবং দেখা যাচ্ছে কোলেস্ট্রল আস্তে আস্তে রক্তনালীতে জমে শুরু হয়ে হঠাৎ করে আমি কিন্তু হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করতে পারবো। তা আমার দরকার কতটুকু ক্যালোরি আমার দরকার, সেভাবে আমার খেতে হবে। আমাদের কার্বোহাইড্রেট, আপনারা জানেন যে আমরা ভাতে মাছে বাঙালি বললো প্রতিদিন ভাত খার 3 বেলা একটা হ্যাবিট থাকে, লেট নাইটে খেয়ে ঘুমাই পড়ি, সেদিকে আমাদের অনেকের খেয়াল থাকে না, কারণ বাসায় ফিরতে ফিরতে অনেকের দেরি হয়ে যায় এবং লেট নাইটে খেয়েই শুয়ে পড়ি। এটার ক্ষেত্রে বিরত থাকতে হবে আমাদের। মানে আমাদের একটা খুব ব্যালেন্স ডায়েট মেনটেন করা, সবজি থাকবে, তারপরে হচ্ছে আমাদের টক দই থাকতে পারে, সালাদ থাকতে পারে, আমাদের যে মানে ফাস্ট ফুড জাতীয় জাঙ্ক ফুড বা তেলে ভাজা খাবার সেটার জন্য আমরা পরিহার করি। 2 নম্বর হচ্ছে এক্সারসাইজ। আপনি জানেন যে এক্সারসাইজ করলে সারা শরীরে একটা ম্যাজিক্যাল ফিলিংস দেয়, বডি ওয়েট যেমন ব্যালেন্স মেনটেন করে, প্রতিটা অর্গানে কিন্তু উপকৃত হয় আর কি। তো এক্সারসাইজ আমাদের করতে হবে, পার্টিকুলার ওজনটা ভালো মেনটেন করা লাগবে। যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে আমাদের, স্মোকিং, ধূমপান করা বলেন, যে তামাক জর্দা, এগুলো পরিহার করা, অ্যালকোহল পরিহার করা, এগুলো। স্ক্রিন টাইম দিনের পর দিন অনেক সময় একসাথে 20 মিনিটের উপর আমরা বসে অনেকক্ষণ পার করে দিই। গবেষণা দেখা যাচ্ছে 20 মিনিটের বেশি কোনো জায়গায় একসাথে বসে থাকা যাবে না, তাহলে আমাদের শরীরে জড়তা চলে আসে, রক্তনালীর ভিতরে থ্রোম্বাস ফর্মেশনের একটা টেন্ডেন্সি থাকে। সো আমাদের ফ্রিকুয়েন্ট মুভের উপর থাকতে হবে, মুভমেন্টের উপর। আমাদের অনেক স্ট্রেস থাকে, আপনি জানেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক আমরা বিভিন্ন যে লাইফস্টাইল লিড করলে অনেক স্ট্রেস কমাইতে হবে আমাদের। দেন হচ্ছে আমাদের ভালো ঘুম এনশিওর করতে হবে, গুড কোয়ালিটি এবং কোয়ান্টিটি অফ স্লিপ। আমরা অনেকের হয়তো লেট নাইটে শুতে যাই, কিন্তু গবেষণা দেখাচ্ছে 11টার ভিতর আপনি যদি ঘুমাতে পারেন, ব্রেনে কিছু নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, যেটা আপনাকে মেমোরিকে অনেক শার্প রাখে, মুড ভালো রাখে। আপনি ঘুম থেকে সকালবেলা যখন উঠবেন একটা ফ্রেশ একটা ফিলিংস হবে, এটা করা। দেন মেডিটেশন করা। আমাদের আসলে মনের যত্ন অনেক সময় নিই না আমরা, কিন্তু মনেরও কিন্তু যত্ন নেওয়া উচিত, এবং সোশ্যাল বন্ডিং ক্রিয়েট করা। দেন আমাদের যেহেতু হেলথ ইন্স্যুরেন্স নাই আমাদের দেশে, সো এর পার্সপেক্টিভে আমাদের কিন্তু কিছু স্ক্রিনিং করা উচিত। যেমন পার্টিকুলারলি যদি আমাদের ফ্যামিলিতে হার্টের রোগ থাকে, ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তাহলে কি নির্দিষ্ট সময় পর পরে কিন্তু একটা হেলথ স্ক্রিনের মাধ্যমে আমরা কিন্তু এইগুলো মানে প্রিভেন্ট করতে পারি, হার্ট অ্যাটাকে বা বিভিন্ন ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা প্রতিরোধ করতে পারি। অনেক ধন্যবাদ চয়ন। আমরা আরও কিছু জানতে চাই। এই যে ডায়াবেটিস নিয়ে একটা কথা হচ্ছিল যে হঠাৎ করে যদি ডায়াবেটিস কমে যায় তখন অজ্ঞান হয়ে যেতে পারে, আবার খুব বেড়ে গেল, সেটা আপনি বলছিলেন। তো আমার একটা প্রশ্ন করতে আমি ভুলে গেছিলাম, আমার দর্শকদের সেটা জানা দরকার। সেটা কি হচ্ছে যে এই যে হঠাৎ করে কমে যাওয়া, এটা তো আসলে খুবই একটা সিরিয়াস একটা কমপ্লিকেশন, হাইপোগ্লাইসেমিয়া। এই হাইপোগ্লাইসেমিয়াটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? আচ্ছা, ডায়াবেটিস রোগী মূলত যে কারণে হাইপোগ্লাইসেমিয়া হয়, মনে করেন যে ইনসুলিন নিচ্ছে, অনেক সময় হয় কি যে ইনসুলিন নিল কিন্তু উনি খেতে ভুলে গেল, তখনই ঠিক যে মুহূর্তে ওনার সুগারটা কমতে থাকে, হঠাৎ করে ওনার বুক ধরফড় করতে থাকে, ঘামতে থাকে, মুখ চোখ শুকায় যাচ্ছে, হাত পা কাঁপাকাঁপি হচ্ছে, সোয়েটিং হচ্ছে, এর পরবর্তীতে দেখা যাচ্ছে উনি অজ্ঞান হয়ে যাওয়ার মতো একটা ঘটনাগুলো ঘটতে পারে। আবার যারা আমাদের সালফোনেল ইউরিয়া জাতীয় কিছু ওষুধ আছে যেগুলো ইনসুলিন রিলিজ করতে হেল্প করে, এই জাতীয় ওষুধ নেওয়ার পর দেখা যাচ্ছে যে লং টার্ম ধরে কাজ করছে, সকালবেলা মিলটা স্কিপ করে গেলে উনি তাড়াতাড়ি ইনের রাশ অফিসে যাচ্ছে, বা হেভি কেউ পরিশ্রম করছে নাকে মুখে দিয়ে চলে গেল, তখনই কিন্তু হাইপোগ্লাইসেমিয়া এক্সপিরিয়েন্সড হতে পারে। আবার কেউ যদি ওভারডোজ নিয়ে ফেলে, দেখা হচ্ছে আমরা বলে যে ডায়াবেটিস রোগীরা একটা মডেল হতে পারে। কেন? তো ব্লাড সুগার মাপার যদি মেশিন থাকে, আমরা করি যে আপনি সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ, নিজেই কিন্তু ব্লাড সুগার মনিটর করে একসময় ওনাকে শেখাই দেয় এত বেশি হলে, যেমন 6 থেকে 10 বলি, 6-এর নিচে হলে আপনি 2 কমায় নেবেন, 10-এর উপর গেলে আপনি 2 বাড়ায় নেবেন যদি ইনসুলিন নেয়। এভাবে কিন্তু মুখের ড্রাগসগুলোও কিন্তু অ্যাডজাস্ট করা যায়, এভাবে কিন্তু হয়। তো এই বিভিন্ন কারণে আসলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আবার অনেক সময় হচ্ছে বয়স্ক মানুষ যারা ফ্রেল অথবা লং টার্ম ধরে ডায়াবেটিস আছে, আমাদের যে স্নায়ু আছে, স্নায়ুর কার্যক্ষমতা কমে যায়, অটোনমিক নিউরোপ্যাথি বলে, তখন কিন্তু যে হাইপোগ্লাইসেমিয়া হলে যে আমরা বুঝতে পারি, যেমন আমার যদি বুক ধরফড় করে, নার্ভাসনেস, মুখটুক শুকায় যায়, তখন আমরা কি করি, যে ডায়াবেটিস রোগীদের বলা আছে এটা একটা হাইপোগ্লাইসেমিয়ার উপসর্গ, এরকম হলে আপনি মানে কাছে যেটা আছে মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেলবেন। এই জন্য ডায়াবেটিস রোগীদের বলে অলওয়েজ ইউ শুড ক্যারি সাম মিষ্টি, পার্টিকুলারলি চকলেট ক্যারি করবেন, যাতে আপনার এই ধরনের দুর্ঘটনা না হয়। তো এরকমভাবে বলে দিই। তো যাদের আসলে লং টার্ম ডায়াবেটিস থাকে বা কিডনির সমস্যা থাকে, তাদের নার্ভাস সিস্টেমগুলো, স্নায়ু
যে একটা পারসেপশন সেগুলো অকেজো হয়ে যায়, তখন কিন্তু হঠাৎ কিন্তু মানুষ এই হাইপোগ্লাইসেমিক যে অ্যাওয়ারনেস উপসর্গগুলো লস হয়ে যায় কিন্তু বুঝতে পারে না কিন্তু হাইপোগ্লাইসেমিক। তো এটা প্রিভেন্ট করার জন্য আসলে ডোজ অ্যাডজাস্ট করা, যে কোনো যদি ফিভার কোনো ইলনেস থাকে সেই সময় আসলে ডোজগুলো আরও একটু কমায় নেওয়া এবং খাবার দাবার নিয়মিত খাওয়া, একটু সময় নিয়ে খাওয়া। আসলে ডিসিপ্লিন বলতে হ্রাস করা যাবে না, আপনি পার্টিকুলার আপনি যে ইনসুলিন নিচ্ছেন নেওয়ার পর যে খাবেন এটাও আপনাকে সময় দিতে হবে, ঠিক আছে, ভালো থাকার জন্য যা যা করতে, এবং অলওয়েজ ইউ শুড ক্যারি সাম চকলেট বা মিষ্টি কোনো খাবার। অনেক ধন্যবাদ ডাক্তার চয়ন সিংহ। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো নেক্সাস টেলিভিশনের এই আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবার ফিরলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আজকের কেমন আছেন আমাদের সাথে অতিথি আছেন ডাক্তার চয়ন সিংহ, তিনি সহকারী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে আছেন তিনি, এবং তিনি একজন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। ডক্টর চয়ন, আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আমাদের রোগীদের যে হঠাৎ অজ্ঞান হয়ে গেলে আমরা কি করি। তো দুটো বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, যে ডায়াবেটিস রোগীরা যখন অজ্ঞান হয়ে যায় তখন আমাদের কী করণীয় থাকে, এবং যখন হৃদরোগ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় তখন আমাদের কী করণীয় থাকে। এখন কথা হচ্ছে যে যদি অজ্ঞান হয়ে যায় তখন তাকে কি কি ধরনের চিকিৎসা দিতে হয়? ধন্যবাদ। আসলে দেখবেন যে কর্মস্থলে অথবা চলতি পথে বা শপিং মলে, ইভেন বাসা বাড়িতেও কিন্তু অনেকে অজ্ঞান হয়ে যেতে পারে। হ্যাঁ, তো অজ্ঞান হয়ে গেলে মানুষ কি করে, অনেকটা দেখা যাচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, দিশেহারা হয়ে যায়, চিল্লাচিল্লি করে, চেঁচামেচি, এত অস্থির হয়ে যায়। কিন্তু অজ্ঞান হয়ে গেলে যেহেতু একটা গুরুতর অবস্থা, এটা খুব সিরিয়াসলি নিয়ে আমাদের ডিল করতে হবে। প্রাথমিক অবস্থায় যেটা করতে হবে যে কল ফর হেল্প, মানে আমাদের সাহায্য চেতে হবে। এখন কাকে সাহায্য চেব? আশেপাশে মানুষকে আমরা ডাকতে পারি, অথবা 999 আমাদের যে হটলাইন আছে সেখানে ফোন দিতে পারি। আবার দেখবেন যে অনেকের মোবাইলে কিন্তু অ্যাম্বুলেন্সের নিয়ারেস্ট যে হসপিটাল আছে, হসপিটালে অ্যাম্বুলেন্সের নাম্বার কিন্তু থাকে। সো যে কোনো একটা জায়গায় আমরা কিন্তু কল করে দিতে পারি, দিয়ে আমরা প্রাথমিকভাবে রুগীটা কোন অবস্থায় আছে সেটা দেখব। যদি একটা বিপজ্জনক অবস্থায় থাকে, দেখা গেল যে আগুনের পাশে আছে অথবা কোনো ধারালো বস্তুর সংস্পর্শে আছে বা পানিতে আছে, ওনাকে যতদূর সম্ভব একটা নিরাপদ জায়গায় নিয়ে আসলাম। ওনার ড্রেস আপ গেট আপ, যেমন অনেক সময় টাইট কলার থাকে, আটো ড্রেস থাকে, যতদূর সম্ভব ড্রেসটাকে মিনিমাইজ করলাম আর কি। তারপর ওনাকে বাম কাত বা ডান কাত করে দিব। 4 নম্বর যেটা করব, পাটাকে উপরের দিকে দিব যাতে ব্রেনে রক্ত চলাচল স্বাভাবিক হতে পারে আর কি। এরপরে অবজার্ভ করব, অনেক সময় দেখবেন যে বাসা বাড়িতে গ্লুকোমিটার থাকে, আমরা গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগারটা চেক করতে পারি বা প্রেশার মাপতে পারি। ওকে, তারপরে দেখব যে ওনার শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা আর কি। সেটা কীভাবে দেখতে পারি? আমাদের বুকের ওঠানামা দেখতে পারি, বা নাকের কাছে যদি আমরা হাত নিই বা কান পাতি তখন কিন্তু যেতে পারে। অনেক সময় দেখেন যেমন রেডিয়াল আর্টারি যেমন পালস দেখি, তখন কিন্তু ক্যারোটিড আর্টারিতে এরকম ঘাড়ের পাশে যে আমাদের আর্টারি থাকে, ক্যারোটিড আর্টারি বলে, সেখানে কিন্তু আমরা হাত দিয়ে আমাদের পালস বা নাড়ির গতি পর্যবেক্ষণ করতে পারি। এরকম হয় যে ওনার শ্বাস প্রশ্বাস নিচ্ছে না বা নাড়ির গতি পাওয়া যাচ্ছে না, তখনই আমরা আসলে যে বিজ্ঞানসম্মত যে কার্ডিয়াক ম্যাসেজ, যেটা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন সিপিআর বলা হয়, সেটা শুরু করব আর কি। তবে এটা শুরু করব, এটা খুব একটা সুন্দর একটা মানে লাইফ সেভিং একটা অ্যাপ্রোচ। গবেষণায় দেখা গেছে যে 90% সার্ভাইভ সম্ভব যদি আমরা মিনিটের ভিতর শুরু করতে পারি, 1 মিনিটের ভিতর। এরপরে প্রতি মিনিট যেতে যেতে 10% করে চান্স অফ সার্ভাইভাল কমতে থাকে। তার মানে ভার্চুয়ালি 10 মিনিটের পর যদি আপনি সিপিআর দেন, বাঁচার সম্ভাবনা নাই বললে চলে। উন্নত বিশ্বে দেখবেন যে আপনি প্রায় প্রতিটা মানুষই কিন্তু এই যে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা বেসিক লাইফ সাপোর্ট দিতে কিন্তু সক্ষম। আনফর্চুনেটলি আমাদের দেশে এই জিনিসটা আমরা এখন এস্টাবলিশ করতে পারিনি। তবে গুড নিউজ হচ্ছে যে হ্যালো আইপিডিআই ফাউন্ডেশন, যার যে কর্ণধার আমাদের প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং মহসিন আহমেদ স্যার, ওনারা কিন্তু মানুষকে সচেতনতার প্রয়াসে প্রতি বছর বা বিভিন্ন কর্মকাণ্ডের কিন্তু সিপিআর বিভিন্ন প্রোগ্রাম করছে, কিন্তু এটা একটা গুড নিউজ। এবং পাঠ্যপুস্তকে কিন্তু ইনকর্পোরেট করার জন্য কিন্তু আমাদেরকে মানে এটা রিকোয়েস্টও করেছে আর কি, যে আমাদের প্রতিটা মানুষ অ্যাটলিস্ট বেসিক লাইফ সাপোর্টটা জানতে পারবে। আরেকটা করা হয় যে এরপরে যখন সে অ্যাম্বুলেন্স চলে আসলো, তারপরে কিন্তু মানে আমরা তো শুরু হবে। তবে কিছু জিনিস করা যাবে না। যে জিনিস করা যাবে না, অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ জুতা শুকায় নাকের কাছে, বিশেষ করে খিচুনি হইলে দেখা যায়। এটা আসলে বৈজ্ঞানিক কোনো, এটা মিথ আর কি, এটা মিথ, বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। 2 নম্বর হচ্ছে যে মুখের ভিতর কোনো খাবার বা পানি জাতীয় কিছু দিয়ে দেয়, এটা কিন্তু করা যাবে না। কারণ মুখের ভিতর ওই অবস্থায় পানি দিলে কি হবে, আরও লাংসে চলে যাবে, স্পাজমে অ্যাসফিক্সিয়া কিন্তু ডেথ থেকে ত্বরান্বিত করবে। তারপরে হচ্ছে চিৎ করে শোয়া যাবে না, বাম কাত বা ডান কাত, অনেক সময় লালা সিক্রেশন জমে সেটা কিন্তু করে দিতে পারে। তারপর হচ্ছে বালিশে মাথা রাখা যাবে না, মাথাটা মুখে
পিছনের দিকে দিয়ে চিনটাকে লিফট আপ করে দিতে হবে এবং যেটা করা যাবে না, রুগীকে একা ফেলে যাওয়া যাবে না। ঠিক আছে, আমাদেরকে যতদূর সম্ভব আমাদেরকে রুগীটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা, মানে আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু সম্ভব। এখন আমি একটু সিপিআর সম্বন্ধে বলতে চাই যে আসলে কার্যকরী সিপিআর কিভাবে দেওয়া সম্ভব। সিপিআর নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটু ভুল ধারণা আছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা রোগীকে সিপিআর দিতে গেলে তারা বাধা দেয় যে বুকে চাপ দিচ্ছে, আমার বাবাকে কষ্ট দিচ্ছে, চাপ দিয়ে মেরে ফেললো, বুকে চাপ দিয়ে মেরে ফেললো। এটা কিন্তু মানে এটা জাস্ট একটা এত কষ্ট বা হৃদয় বিদারক একটা ঘটনা সেটা না, এটা একটা ট্রিটমেন্ট মানে মডালিটিস। অনেক ডাক্তারকে কিন্তু অ্যাসল্টও করছে, এটা এই মেসেজটা এই মাধ্যমে আমি দিতে চাই। সিপিআর যেহেতু একটা জীবন রক্ষাকারী একটা টেকনিক কার্ডিয়াক মেসেজের, সো এটার মানে ব্যাপারে কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না। তো সিপিআর দিয়ে আমেরিকার মতো জায়গা মানে হসপিটালের বাইরে কিন্তু 10% রোগী সার্ভাইভ সম্ভব। সো হোয়াই নট ইউ শুড গিভ প্রপার সিপিআর। সিপিআর যেটা করতে হয় যে প্রথমে রোগীটাকে আমরা অ্যাসেস করে নিলাম তৎক্ষণাৎ, এবং প্রতি মিনিটে আমাদের 100 থেকে 120 বার কার্ডিয়াক মেসেজ দিতে হবে। এইভাবে আমরা 1 2 3 4 এইভাবে গুনতে থাকবো, 30টা মেসেজ দিব 15 সেকেন্ডে। একটা আমাদের টেন্টেটিভ ধারণা যে প্রতি সেকেন্ডের জন্য 2 বার করে মেসেজটা যায়। কোথায় দিব? আমাদের যে বুকের যে মাঝখানের যে হাড় আছে, যেটা ম্যানোব্রি স্টার্নাম বলে বা ব্রেস্ট বোন, এর ঠিক নিচের পার্টে আমাদের হাতটা স্ট্রেট থাকবে। যদি আমি লেফট হ্যান্ডেড পারসন হই, আমাদের যে হাত দিয়ে প্রেশার দিতে সুবিধা, এই যে হাতের তালু দিয়ে আমরা এই হাতটা এরকম দিয়ে এই হাতটা দিয়ে গ্রিপ করব সোজা করে, তারপরে আমাদের ভর মানে আমাদের যে বডির ওয়েটটা স্ট্রেট করে সোজা প্রেস করব, যেন 4 থেকে 5 সেন্টিমিটার ডেবে যায়। ডেবে গেলে কি হবে? হার্টকে পাম্প করে ব্লাডটা আমাদের মাথায় দেওয়া অথবা আমাদের সারা বডিতে সার্কুলেশন, বিশেষ করে ব্রেনটায় টার্গেট থাকে এবং হার্ট নিজস্ব ব্লাড সার্কুলেশন যাতে মেনটেন হয়। এবং ইফেক্টিভ সিপিআর দিতে দিতে একসময় কিন্তু মানুষ কিন্তু তার মানে জ্ঞান ফিরে আসে, মানুষ মানে তার স্বাভাবিক মানে ভাবে কার্ডিয়াক যে একটা রিদম সেটা কিন্তু চলে আসে। তো এরকম 30 বার দিব, দেওয়ার পর ওনাকে মাউথ টু মাউথ ব্রেদিং দিব 2 বার আর কি। সো 30:2 এইভাবে দেওয়া হয়। ইন দ্য মিন টাইম তারপরে আমরা 5 সেকেন্ড অ্যাসেস করব যে রুগীটার জ্ঞান আসলো কিনা, রুগীটার পালস ফিরে চলে আসলো কিনা, এভাবে কন্টিনিউয়াস দিতে থাকবো। ইন দ্য মিন টাইম যদি রিসাসিটেশন ফ্যাসিলিটি চলে আসে, তারপরে হচ্ছে আমাদের অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর এইডি। আপনি তো অনেক দেশে গিয়েছেন বা বাইরের দেশেও দেখায়, মুভিতেও দেখায় যে 2টা প্যাডের মতো থাকে। আমাদের 2টা প্যাড বিভিন্ন শপিং মলে, পার্কে এরকম বক্সের ভিতর থাকে, যেগুলো 2টা প্যাড বুকে লাগিয়ে দিলে ওই মেশিন অন করলে অটোমেটিকভাবে আমাদের হার্টের রিদম অ্যাসেস করে আমাদের লাইফ থ্রেটেনিং যদি কোনো রিদম মানে অ্যাবনর্মালিটি থাকে, তখন মেশিনই কিন্তু শক দিয়ে আমাদের হার্টটাকে আবার কিন্তু চালু করে দেয়। সো এই ফ্যাসিলিটি কিন্তু আমরা কিন্তু এনশিওর করতে পারি আমাদের এই শোর মাধ্যমে। আমি রিকোয়েস্ট করব যেন আমাদের আস্তে আস্তে এই জিনিসগুলো আমরা অ্যাডপ্ট করতে পারি। এ হচ্ছে বেসিক সিপিআর। তো সিপিআর আস্তে আস্তে কন্টিনিউ করলে কিন্তু জীবন কিন্তু আস্তে 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 ফিরে আসে। তো এইভাবে কিন্তু আমরা সিপিআর ইনশিওর করতে পারি। তারপরে তো অ্যাডভান্স ল্যাব, এবং এরপরে যত দ্রুত সম্ভব নিয়ারেস্ট হসপিটালে আমরা রিসাসিটেশনের জন্য আমরা নিয়ে যাব। বাইরের দেশে কিন্তু সিপিআর নন মেডিকেল পারসনদেরকেও শেখানো হয়। ডেফিনেটলি আমরা চাই যে আমাদের বাংলাদেশের প্রতিটা নাগরিক, ইভেন স্কুল লেভেলের যে স্টুডেন্ট আছে তারাও কিন্তু দেখবেন, আপনি এরিকসন নামে একজন ফুটবলার, উনি কিন্তু খেলার সময় কিন্তু কিছু বছর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে হার্টে কিন্তু মানে খেলার অবস্থায় কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট, এবং ওনার সতীর্থরাই কিন্তু ওনাকে সিপিআর দিয়ে কিন্তু ওনাকে সারিয়ে তোলে, বাঁচিয়ে তোলে। তার পরবর্তী ডক্টর আসে, ফিজিও আসে, এসে পরবর্তীতে কিন্তু ওনার আইসিডি ইমপ্লান্টেশন করে, মানে একটা যে জীবন রক্ষাকারী যন্ত্র, তার মাধ্যমে কিন্তু স্টিল উনি বেঁচে আছে। সো এটা কিন্তু মানে সতীর্থরা বা পাবলিক যারা আছেন, মানে নন মেডিকেল পার্সোনাল কিন্তু জানাটা খুব মানে দরকার। আমরাও সেটা আশা করি যে বাংলাদেশেও আমরা আস্তে আস্তে দেশের সাধারণ মানুষদেরকে, বিশেষ করে স্কুল কলেজের ছেলেমেয়ে যারা আছে, যারা ভলান্টিয়ার এবং উদ্যোগী, তাদেরকে, উদ্যমী যেসব ছেলেমেয়েরা আছে, তাদেরকে আমরা এই বিষয়গুলো শিখিয়ে তুলতে পারি। এবং সেটা করলে কিন্তু আসলে সাধারণ মানুষের জন্যই ভালো হবে। কারণ উন্নত দেশে কিন্তু অনেকেই যেটা বলছিলেন যে অনেক মার্কেটে, শপিং মলেও কিন্তু এই ধরনের ডিফিব্রিলেটর মেশিন থাকে, পার্কে ডিফিব্রিলেটর মেশিন, এবং এই হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো সেই ফ্যাসিলিটিসগুলো কিন্তু আছে। কিন্তু আমাদের দেশে কিন্তু আসলে এরকম কিছু নেই। প্রথম মিনিটে যদি আমরা ইফেক্টিভ সিপিআর দিতে পারি, 90% চান্স অফ সার্ভাইভাল। রাইট। সো একটা মৃত্যুর হাতে কিন্তু মানুষকে, কিছুক্ষণ আগেও আমি কিন্তু একটা মানুষ শুনলাম যে উনি কিন্তু ওনার বাবাকে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, তো ফরচুনেটলি ওইখানে একজন আমাদের ডক্টর ছিলেন, তো উনি তো বুঝছে মেবি কার্ডিয়াক অ্যারেস্ট, উনি ইফেক্টিভ সিপিআর দেওয়া মাত্রই ওনার জ্ঞান চলে আসছে।
তখনই কিন্তু ওনার ছেলেও কিন্তু ডক্টর একজন, ওনাকে ফোন করে যে উনি এত খুশি যে আমার বাবার লাইফটা আপনি বাঁচিয়েছেন, সো উনি কিন্তু প্রচন্ড রকমের খুশি এবং পরবর্তীতে আমরা পেসমেকার লাগিয়ে দিয়েছি ওনাকে। সো খুবই স্বাভাবিক এবং নিশ্চয়ই এই ধরনের ঘটনা আপনারা ফেস করেন আমরা প্রায় কিন্তু এই ধরনের ঘটনা আমরা পান। আমাদের কিছুদিন আগে একজন আমাদের বিশিষ্ট অভিনেতা আহমেদ রুবেল, তিনি একটা শপিং মলে গাড়ি পার্কিং করতে গিয়ে তিনি হার্ট অ্যাটাক করেন এবং অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করা হয়, অ্যাম্বুলেন্স আসা আসলে স্বাভাবিকভাবে একটি ঢাকা শহরে আপনি মানে 100 গজ দূরত্বের মধ্যেও যদি কোনো একটা অ্যাম্বুলেন্সকে আসতে হয় তাকে কিন্তু যথেষ্ট সময় লাগে। হ্যাঁ, কারণ তাকে আসতে হবে, পার্কিংয়ে এসে ঢুকতে হবে, আবার ঘুরে এসে পাশের হাসপাতালে যেতে হবে। তো এই যে পুরো বিষয়টা এটাতে কিন্তু অনেক সময় চলে যায়। আপনি জানেন যে যখন কায়ুম চৌধুরী ছিলেন আমাদের বিখ্যাত আর্টিস্ট, হ্যাঁ রাইট, উনি তো স্টেজে মঞ্চে বক্তৃতা দিতে মারা গেছেন। তো এই জায়গাগুলোতে আমরা যদি সিপিআর কে এনশিওর করতে পারতাম খুব দ্রুত, তাহলে হয়তো টিম যদি থাকে তাহলে কিন্তু আমরা হয়তো আমরা, এবং যেখানে অনেক মানুষের সমাগম হয় সেই রকম জায়গাগুলোতে এই ধরনের আয়োজন রাখাটা উচিত বলে আমি মনে করি। ডক্টর চয়ন সিংহ, অজ্ঞান রোগী আপনাদের কার্ডিয়াক যেসব ইয়েগুলো আছে এগুলোতে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে, এগুলোতে আপনারা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন বা কি কি ধরনের ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি আছে? ডেফিনেটলি এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে কোশ্চেন। অনেক সময় আসলে কিছু পরীক্ষা লাগে, আবার অনেক সময় আছে যে না কোনো পরীক্ষায় লাগে না। যেমন আমি একটা হিস্ট্রি বলি যে আমাদের এক ছোট ভাই, উনি মেডিকেল স্টুডেন্ট, ইভেন আমার একটা বান্ধবীও প্রথম দিন ওটিতে গেছে, তো ব্লাড দেখে না উনি মাথা ঘুরে পড়ে গেল। এটা ভেসোভেগাল অ্যাটাক, এগুলো কিন্তু খুবই কমন। আমাদের অনেক রোগীরা দেখা যাচ্ছে যে ব্লাড কালেকশন করছে, তা হয়তো সে তার পার্টনারের সাথে আসছে, হাজব্যান্ড আসছে, ওয়াইফ, ওটা দেখে যে রক্ত বের হচ্ছে ওটা দেখে কিন্তু শকে চলে। এটা বলে ভেসোভেগাল অ্যাটাক। হঠাৎ করে কি হয়, যে কোনো ট্রিগার থাকে, এই ট্রিগার হইতে পারে পেইন, এক্সট্রিম ইমোশনাল একটা ব্যাপার। অনেক সময় কেউ নিউজ শুনলো, একটা ব্যাড নিউজ শুনে কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে, সেন্সলেস হয়ে যায় মানুষ যেটা বলে। তো এরকম ঘটনা কিন্তু হয়। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে আসলে গুড লাইফস্টাইল মেজার নিতে বলি। ইউজুয়ালি কোনো ধরনের পরীক্ষা লাগে না। তবে ডেফিনেটলি হার্টের কারণে, বিশেষ করে বয়স্ক রোগীরা বা ইভেন যদি ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে, তাহলে আমরা এই গ্রুপ অফ টেস্ট করি। প্রথমে তার আসলে এক্সামিন করি, দেখি তার হিস্ট্রি অনুসারে তার পালস দেখাটা দরকার, যে তার অনিয়মিত হৃদস্পন্দন আছে কিনা, হার্টের রেটটা কেমন, ব্লাড প্রেশারটা মেজার করা হয়। যে অনেক সময় জানেন যে ব্লাড প্রেশার কম থাকলেও কিন্তু এটা কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, বা যারা প্রেশারের রোগী তারা কিন্তু বেশি ওভারডোজ অফ প্রেশারের ওষুধ খেলেও কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে। তো প্রেশারটা মাপে নেব। এরপরে যে পরীক্ষা নিরীক্ষা করা হয় মূলত আমাদের ইসিজি, একটা ইসিজি করলেন, ইসিজি করে একটা বেসিক হার্টের রিদম সম্পর্কে জানতে পারলেন। অনেক সময় সিঙ্গেল ইসিজিতে কিছুই ধরা পড়ে না, তখন আমরা হল্টার মনিটরিং 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সের একটা এক্সটেন্ডেড ইসিজি লাগাইতে বলি। সেখানে কোনো ধরনের পজ আছে কিনা, মানে হার্ট কিন্তু দেখবেন যে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে থাকে, আমরা বলি মানে সাইনাস পজ, এই ধরনের ডিটারমিনেটর আছে কিনা সেটা দেখা। অনেক সময় এইটাও যদি না পাওয়া যায়, 7 দিনের হল্টার বা আমরা এরকম পয়সার মতো জিনিস লাগিয়ে থেকে যদি আমরা সাসপেক্ট করি যে ওনার হার্টের রিদম ডিস্টারবেন্সের জন্য এই ধরনের প্রবলেম হতে পারে, আইএলআর পরে ইভেন 2 বছরে ধরেন যে 6 মাসে একটা ইভেন্ট হচ্ছে, সেটাও কিন্তু রেকর্ড করতে পারে। আবার অনেক সময় স্মার্টফোন আছে, তার মধ্যে কিন্তু রেডিয়াম মনিটর করা যায়। যারা আমরা কিন্তু এখন ইদানিং কালে স্মার্টফোনগুলো তো খুব সহজভাবে হল্টার মনিটরিং কাজ করতে পারে। এটা ভেরি একটা নিউয়ার ইনোভেশন, এটা একটা। দেন আমরা বলি হার্টের আল্ট্রাসোনোগ্রাম বা ইকোকার্ডিওগ্রাম, তার ডিটেলস স্ট্রাকচার, তার হার্টের কার্যক্ষমতা কেমন, হার্টের বাল্ব কেমন আছে, মাংসপেশি কেমন আছে, হার্টের থেকে যে রক্তনালী বেরিয়েছে সেটার অবস্থা কেমন, সামগ্রিকভাবে এটা বুঝতে পারি। তারপরে হচ্ছে করোনারি অ্যাঞ্জিওগ্রাম। ওই সময় হার্টের রক্তনালী ব্লক থাকলে আমাদের কিন্তু এরকম কার্ডিয়াক অ্যারেস্টে মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে, তো আমাদের করোনারি অ্যাঞ্জিওগ্রাম। তারপরে কার্ডিয়াক সিটি স্ক্যান, কার্ডিয়াক এমআরআই, ইলেকট্রোফিজিওলজি স্টাডি, মানে অ্যারিথমিয়া ডিটেকশন করার জন্য সবচেয়ে লেটেস্ট একটা ইনোভেশন, মানে ইলেকট্রোফিজিওলজির মাধ্যমে কিন্তু আমরা ডিটারমিনেট করতে পারি। এছাড়া পাশাপাশি মানে কিছু কার্ডিয়াক ইনভেস্টিগেশন, পার্টিকুলারলি যেমন রক্ত শূন্যতা আছে কিনা, সিবিসি একটা করতে পারেন। কারণ আপনি জানেন যে রক্ত শূন্যতা থাকলেও কিন্তু মানুষ যখন এক্সারশনে যায় ব্রেন অক্সিজেন সাপ্লাই কম হয়, তখন আবার বেশি রক্ত হয়েও কিন্তু হাইপার ভিসকোসিটির জন্য কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। তো সিবিসি খুব একটা গুরুত্বপূর্ণ টেস্ট। দেন হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট, যেমন রক্ত শূন্যতা, রক্তে লবণ পার্টিকুলার সোডিয়াম কমে গেলেও কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। তো ইলেকট্রোলাইট করারটা গুরুত্ব আছে। অনেক সময় ক্রিয়েটিনিনও করা যেতে পারে, ব্লাড ইউরিয়া, কারণ কিডনি রোগীর কারণে ইউরেমিয়ার জন্য কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। অনেক সময় ব্রেনেরও কিন্তু পরীক্ষা লাগতে পারে, যেমন ব্রেনের সিটি স্ক্যান বা এমআরআই, অথবা এই যে আমাদের যে ক্যারোটিড ভেসেলসের স্ক্যান করা লাগতে পারে।
এইগুলোর মানে সামগ্রিকভাবে এটা হিস্ট্রি, তার উপসর্গ, তার হচ্ছে এক্সামিনেশান মিলে একটা গ্রুপ অফ টেস্ট। তার জন্য অনেক সময় হেল্ড আপ টিল টেবিল টেস্ট, তার দাঁড়াইলে অনেক সময় রোগী আছে, বয়স্ক রোগী মূলত অনেক সময় হয় যে ঘুম থেকে উঠছে সকালবেলায় তার মাথা ঘুরে দিয়ে পড়ে যাচ্ছে, এরকম কিন্তু আমরা পাই আর কি। তাদের জন্য আমরা যে হেড আপ টিল টেস্ট করে নিয়ে করা হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা প্রিয় দর্শক নিচ্ছি আরেকটি বিরতির পর আমরা ফিরে আসবো এই আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম অজ্ঞান রোগীর চিকিৎসা নিয়ে। হঠাৎ করেই অজ্ঞান হয়ে যেতে পারে যে কোনো মানুষ, বিশেষ করে যাদের বিশেষ কিছু অসুখ আছে যেমন ডায়াবেটিস এবং এই জাতীয় আরও কিছু ক্রনিক ডিজিজ আছে যাদের, তাদের কিন্তু এরকম হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা বিষয়টি নিয়ে কথা বলছি এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার চয়ন সিংহ। ডাক্তার চয়ন, বিরতির আগে আমরা বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আশা করছি যে আমাদের দর্শকরা এই ধরনের আলোচনা থেকে তারা কিছুটা হলেও জানতে পেরেছেন এই বিষয়টি সম্পর্কে এবং কিছুটা উপকৃত হয়েছেন। আমরা আপনার কাছে এখন জানতে চাইবো যে এই যে যাদের ডায়াবেটিস আছে বা হৃদরোগ আছে বা এরকম স্নায়বিক অন্যান্য সমস্যাগুলো আছে, যারা হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারেন, আচ্ছা তারা কি অজ্ঞান হওয়ার আগে কিছু আগে 6 ঘন্টা বা 1 ঘন্টা বা যাই হোক, মানে মোটামুটি একটা কাছাকাছি সময়ে কি তারা কোনোভাবে এটা বুঝতে পারেন যে এখন তারা অজ্ঞান হয়ে যেতে পারেন কিছুক্ষণের মধ্যে বা কোনো সমস্যা? অবশ্যই এটা খুবই একটা চমৎকার একটা প্রশ্ন। অনেক সময় প্রি মনিটরি কিছু সিমটম থাকে, যারা ফ্রিকুয়েন্ট এরকম এক্সপিরিয়েন্স করে যে অজ্ঞানতা, তারা কিন্তু এরকম বুঝতে পারে। যেমন যদি কারো ভেসোভেগাল অ্যাটাক হয়, অনেক সময় দেখা যাচ্ছে কোনো ধরনের ট্রিগার, প্রচণ্ড পেইন বা একটা মানসিক স্ট্রেস, সেই সময় কিন্তু হয়ে যেতে পারে। তার আগে যেটা হচ্ছে যে মাথা একটু ঝিমঝিম করে, মাথা ঘোরায়, বুক ধরফর করা। মানে সিনেমায় আমরা যেটা দেখতাম যে নায়িকা বা নায়কের বাবা হঠাৎ দুঃসংবাদ শুনে আমেনার মা বলে বুক চেপে ধরে যে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছেন বা হার্ট অ্যাটাক করছেন, এই ব্যাপারটা একেবারে অমূলক না। আচ্ছা, অনেক সময় বোঝা যায় আসলে, যেটা অনেক সময় মাথা ঝিমঝিম করা বললাম, মুখ টুক শুকায় যায়, গা হাত পা কাঁপছে, চোখে ঝাপসা দেখছে, সোয়েটিং হচ্ছে, তখন মনে হচ্ছে যে সামথিং ইজ গোয়িং অন। আবার হার্টের রোগীদের যেটা হচ্ছে যে বেশি এক্সারশনে গেলে বুকটা কেমন তো আনইজি লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধরফর হচ্ছে, তখনও বোঝা যায় যে আমি অজ্ঞান হয়ে যেতে পারি। আবার ডায়াবেটিস রোগীরা যদি সুগার কমে যেতে থাকে, হাইপোগ্লাইসিমিয়ার যে কিছু সিমটম আমরা আগে ডিসকাস করেছি সেটাও হয়ে যেতে পারে। আবার কিছু পয়জন আছে, যেমন অক্সিজেনের স্বল্পতা যদি কোথাও থাকে, সেটাও কিন্তু বোঝা যায় যে দমটম আটকায় যাচ্ছে, কেমন একটা অস্বস্তিকর সাফোকেশন একটা ফিলিংস, তখনও হয়ে যেতে পারে। তো প্রাথমিক অবস্থায় যদি কেউ এই ধরনের সিমটম এক্সপিরিয়েন্স করে, যেটা করা উচিত সেটা হচ্ছে একদম চুপচাপ শুয়ে পড়া, চিত হয়ে শুয়ে পড়া, যে পাটা একটু উঁচু করে রাখা, তাহলে ব্রেনে ব্লাড সাপ্লাই হবে, সে এটা প্রিভেন্ট করতে পারবে। 2 নম্বর হচ্ছে যে সাথে যদি কোনো পানি থাকে বা মিষ্টি জাতীয় কিছু থাকে, যদি ডায়াবেটিস রোগী এটা খেয়ে ফেলবে। অনেক সময় আমরা বললাম যে ডিহাইড্রেশনের জন্য হয় পানি, ওর স্যালাইন, হাতের কাছে যেটা আছে সেটা কিন্তু মানে খেয়ে ফেলা উচিত। যদি শোয়া না যায় তাহলে কিন্তু পা ভাঁজ করে বসে মাথাটা সামনের দিকে ঝুঁকে দিবে এবং কল ফর হেল্প, আশেপাশে মানুষকে ডাকা, এবং পরবর্তীতে মেজার কিন্তু উনি নিতে পারবে। যাদের এরকম ফ্রিকুয়েন্ট এক্সপিরিয়েন্স হইতে থাকে, পরবর্তীতে আমরা আসলে ডেফিনেটলি কিছু ট্রিটমেন্টের মাধ্যমে এগুলো আসলে প্রতিরোধ করতে পারি। আচ্ছা, তার মানে এই ধরনের কিছু সমস্যা আমরা আগে থেকে যদি আমরা স্টেপ নেই বা সচেতন হই, তাহলে প্রতিরোধ করা সম্ভব। হয়ে গেলে পরে মানে যাদের এই ধরনের সমস্যাগুলো আছে, যেমন ডায়াবেটিস এবং হৃদরোগ বা অন্যান্য যাদের এই হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা আছে, হয়ে যাওয়ার পরে তাদেরকে আমরা ডিটেইল কাউন্সেলিং করি যে আপনার এই ধরনের যদি কখনো আপনি ফিলিং এক্সপিরিয়েন্স করেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু এই মেজার নেবেন, করলে আপনি কিন্তু তাহলে ভালো থাকতে পারবেন। কারণ অজ্ঞানতা আসলে খুব, বা এটা একটা ব্যাড ফিলিংস যার জন্য হয়। যেমন অজ্ঞান হয়ে গেছে, সে মনে করছে যে আই এম ডেড, এবং সেখান থেকে ফিরে আসাটা আসলে একটা মানে যদি পরিবারের সদস্যদের জন্য কিন্তু এটা খুব মানে কি বলবো, এটাকে খুব ভয় পাওয়ার মতো একটা বিষয়। একদিকে আনন্দের, আবার একদিকে আতঙ্কের বা ভয়। মানে ফিরে আসাটা আনন্দের, কিন্তু পুরো বিষয়টা একটা আতঙ্ক, মেন্টাল একটা ট্রমা আর কি। ডেফিনেটলি বারবার হতে গেলে আর ফিরে যদি না আসে, তখন সেটাই ডেফিনেট ট্রিটমেন্টে আমাদের যাওয়া উচিত। বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে আসলে। ডক্টর চয়ন, ডায়াবেটিসে রোগীরা সবচেয়ে বেশি মারা যায় কার্ডিয়াক প্রবলেমে এবং নিউরোলজিক্যাল প্রবলেমে, স্ট্রোক এবং হৃদরোগের ইয়েতে। তো এই যে ডায়াবেটিসের মৃত্যুর যে মূল দুটি কারণ, প্রধান দুটি কারণ, এই মৃত্যুর হারটাকে আমরা কিভাবে কমাতে পারি?
ডায়াবেটিস যেহেতু একটা মাল্টি সিস্টেম ডিজিজ, সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় আমরা জানি যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে। যেটা হয় যে ডায়াবেটিস রোগীদের সুগার বেড়ে গেলে আমাদের রক্তনালীগুলো ড্যামেজ হয়ে যায়, এন্ডোথেলিয়াল ড্যামেজ বলে। সেখানে ইজিলি চর্বি জমে, যে একটা অ্যাথেরোস্ক্লেরোসিসের মাধ্যমে রক্তনালী শুরু হয়ে যায়। হার্টে হলে হার্টের যে অ্যাঞ্জিনা ফলোড বাই হার্ট অ্যাটাক, হার্ট ফেলোর, এরকম অনেক ধরনের ব্যাপার। এবং এর সাথে যদি অনেক কোমরবিড কন্ডিশন থাকে, যেমন উচ্চ রক্তচাপ, কোলেস্ট্রল বেশি, স্মোকিং, স্ট্রেস, আরও ত্বরান্বিত হয়। এই জন্য আপনি দেখবেন যে ডায়াবেটিস রোগীদের খুব অপরিণত বয়সে কিন্তু হঠাৎ করে মৃত্যু হচ্ছে, কারণ এইগুলো অ্যাকাস্টম থাকে না। মানে এইগুলো যে পরিমাণ এক্সারসাইজ করা উচিত, লাইফস্টাইল মেনটেন করা উচিত, এটা থাকে না। এই জন্য আমরা বলি ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস আসলে জিরো টলারেন্স। খাবার আগে 5-6 থাকা, খাওয়ার পরে 7-8 রাখা, মানে 10-এর নিচে ব্লাড সুগার রাখা, 3 মাসের গড় 7-এর নিচে রাখা। শুধু ডায়াবেটিস কন্ট্রোল করলে হবে না, আপনার কিন্তু ব্লাড কোলেস্ট্রল এলডিএল, যেটা শুধু ডায়াবেটিস থাকলেও এলডিএল কোলেস্ট্রল 100-এর নিচে রাখাটা দরকার। প্রেশারটা কন্ট্রোল করা, মানসিকভাবে সুদিং থাকা, এইগুলো করা। কারণ ডায়াবেটিস রোগী আপনি লং টার্ম থাকলে যেন স্নায়ুগুলো বিকল হয়ে যায়, কার্যক্ষমতা হারায় ফেলে। সো ডায়াবেটিস রোগী হার্ট অ্যাটাক হলে কিন্তু টের পায় না। অনেক সময় শ্বাসকষ্ট হচ্ছে, প্রচণ্ড ফ্যাটিক লাগছে, সোয়েটিং হচ্ছে, তখনই কিন্তু আসলে ঘটনা ঘটে যায় আর কি। সাইলেন্ট ইস্কেমি বা সাইলেন্ট হার্ট অ্যাটাক বলে। এই জন্য ডায়াবেটিস একটা সাইলেন্ট কিলার বলা হয় আর কি। ঠিক আছে, তো ডায়াবেটিস রোগীদের আসলে এবং রেগুলার স্ক্রিনিং করা আর কি, রেগুলার তার বছরে অ্যাটলিস্ট 2 বার করে তার চোখটা চেক করা, দাঁতের কেয়ার নেওয়া, আমাদের হার্ট কেমন আছে সেটা দেখা, লিপিড প্রোফাইল কেমন আছে, কিডনি আছে কেমন, সেইগুলো স্ক্রিনিং করা, এবং সেলফ মনিটরিং ব্লাড সুগার, সেটা আমাদের বাসায় ডায়াবেটিস মাপার যে মেশিন সেটা ক্যারি করা। তারপরে নির্দিষ্ট সময় পর পর হেলদি লাইফস্টাইল মাধ্যমে এবং মানসিকভাবে সুস্থ আছে কিনা সেটাও আসলে মেন্টাল ডক্টর বা যারা সাইকোলজিস্ট আছেন বা সাইকিয়াট্রিস্ট আছে তাদের সাথেও আসলে যোগাযোগ রাখা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু গুছিয়ে পুরো বিষয়টাকে ওভারঅল আমরা যদি বলতে চাই, যে আমরা একটু লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটের দিকে একটু নজর দিতে চাই। আমরা বলেছি আমাদের আলোচনার মধ্য দিয়ে এসে, তারপর আমরা যদি একটু কম্পাইল করে বলতে চাই যে কী ধরনের জীবনযাপন এবং কী ধরনের খাদ্যাভ্যাস গড়ে তুললে পরে একজন মানুষ সুস্থ থাকবে এবং তার এই ধরনের সমস্যাগুলো, যে ডায়াবেটিস বা হৃদরোগজনিত যে অজ্ঞান হয়ে যাওয়ার যে বিষয়টা, আচ্ছা, অজ্ঞান যেটা প্রতিরোধ করা যাবে। অজ্ঞান ব্যাপারটা আমরাই বলছি এটা একটা সিরিয়াস ইস্যু। তো বিভিন্ন কারণে আসলে বিভিন্ন বয়সের পার্সপেক্টিভে বিভিন্ন সার্কামস্টেন্সে কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে গেলে যেহেতু একটা সিরিয়াস ব্যাপার, এটা সিরিয়াসলি নিয়ে কারণটাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। যদি কোনো কারণ ডিটারমাইন করার থাকে সেই কারণে ট্রিটমেন্ট করতে হবে। ধরুন কারোর জন্য হার্টের বাল্বের কারণে তার অজ্ঞান হয়ে যাচ্ছিল, তাহলে বাল্বটা ঠিক করতে হবে। কারণ যদি হার্টের উল্টাপাল্টা বিটের জন্য হচ্ছিল, তাহলে বিটটা ঠিক করা লাগবে। কারণ যদি হার্টে ব্লক যদি হয়ে থাকে, আমরা যেটা বলি কন্ডাকশন, হার্টের কিন্তু একটা সুন্দর ইলেকট্রিক সার্কিট আছে, সেই ইলেকট্রিক সার্কিটে গড়বড়ের জন্য আমাদের বিভিন্ন ধরনের হার্ট ব্লক হয়, তখন আমরা পেসমেকার দিয়ে থাকি। আবার একটা কিছু লাইফ থ্রেটিং অ্যারিথমিয়া আছে, তখনই কিন্তু আমরা আইসিডি, ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর, জীবন রক্ষাকারী যন্ত্র, সেটাও ব্যবহার করি। তো কিছু মডার্ন ট্রিটমেন্ট আছে, আবার ইলেকট্রোফিজিওলজি টেস্টিংয়ের মাধ্যমে কিছু অ্যাবলেশন করা হয়, ফোকাস থাকে, সেই ফোকাস থেকে অটোমেটিক্যালি অ্যাবনর্মাল বিট হয়, সেটাকে বার্ন করে দিতে পারি। আবার যদি ধরুন যে কারোর এরকম বারবার করে ফ্রিকুয়েন্টলি সোডিয়াম কমে যাচ্ছে, দেখা গেলো তার রক্তে লবণ কমানোর ওষুধ সে খাচ্ছে, প্রেশারের ওষুধ খাচ্ছে যেটা রক্তে লবণ কমে যায়, তাহলে সেটা আমরা যদি আইডেন্টিফাই করে ওইটা ট্রিগারটা বন্ধ করে দিই, এটা মুদ্রা কথা হচ্ছে আমাদের কজটাকে আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে ওনার বারবার করে অজ্ঞান হয়ে যাচ্ছে। ভেরি গুড, যদি আমরা কারণটা আইডেন্টিফাই করি সেইভাবে মেজার নিলে এটা হচ্ছে, তারপরে আমরা ইন জেনারেল কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করব। বিশেষ করে যে বয়স্ক মানুষ, অনেক সময় হঠাৎ করে হয় যে বিছনা থেকে শুয়েছিল, হঠাৎ করে দাঁড়ালে উনি মাথা চক্কর দিয়ে পড়ে যাচ্ছে, এদের ক্ষেত্রে নির্দেশনা হচ্ছে আপনি বিছনায় প্রথমে পা দুইটা একটু নাড়াচাড়া করবেন, তারপরে রিল্যাক্সলি একটু বসে একটু পা দুইটা নাড়াচাড়া করেন, হাত দুইটা নাড়াচাড়া করেন, তারপরে সাপোর্ট দিয়ে আপনি দাঁড়ান, টেবিলে সাপোর্ট দিয়ে দাঁড়ান, তারপরে আপনি চলাফেরা করেন, যেটা পোস্টুরাল ড্রপ হয় আর কি। তো আমরা বলি যে হুটহাট করে আপনি দাঁড়িয়ে যাবেন না, তাহলে কি হয় আমাদের ইয়াং মানুষদের যেমন আমাদের যে মাথা হার্ট থেকে ব্লাডটা পাম্প করে ব্রেনে যেতে যতটুকু সময় লাগে, বয়স্ক মানুষের অ্যাথেরোস্ক্লেরোসিসের মাধ্যমে রক্তনালী তো শুরু হয়ে যায়। আবার আমাদের যে পেরিফেরাল হার্ট বলে, যে আমাদের কাফ মাসেল, ওরকম স্ট্রং কোনো কন্ট্রাকশন থাকে না। যারা বিশেষ করে প্রলং ধরেন বেড রিটেন থাকে, এক্সারসাইজ করে না, তাদের কিন্তু এই ধরনের প্রবলেম হয়। তাদের ক্ষেত্রে পা নাড়াচাড়ার মাধ্যমে ব্লাডটা একটু আসলো আমাদের, তারপরে আস্তে সাপোর্ট দিয়ে দাঁড়ালে বা স্টিক নিয়ে চলাফেরা করলে এটা প্রিভেন্ট করতে পারে। 2 নম্বর হচ্ছে রেগুলার একটা এক্সারসাইজ করা, সুন্দর করে তাহলে মাসেল অ্যাক্টিভ থাকবে। 3 নম্বর হচ্ছে ডিহাইড্রেশন অ্যাভয়েড করা, কোনোভাবে আপনি হ্রাস করবেন না, প্রতিদিন অ্যাটলিস্ট 2.5 থেকে 3 লিটার পানি খাওয়া। হাইপোগ্লাইসেমিয়া অ্যাভয়েড করতে হবে, কারণ ডেড ইন বেড নিয়মিত খেতে হবে। ইনসুলিন নিয়ে
অনেকে ভুলে যায় খেতে, এটা করা যাবে না। আপনি খাবার রেডি করে ইনসুলিনের দরকার হলে খাবেন, ঠিক আছে? তারপরে বারবার যদি এরকম হয়, কার্ডিয়াক একজন ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করেন, তারপরে কিন্তু সেভাবে মেজার নিলে আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। অনেক ধন্যবাদ ডক্টর চয়ন। আমাদের অনুষ্ঠানের সময়সীমা শেষ, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং খুব চমৎকারভাবে আজকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে বললেন, এবং আমার ধারণা যারা শুনেছেন সেসব দর্শকরা উপকৃত হয়েছে আপনার এই আলোচনা থেকে। আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা আপনার সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শককে আমার পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চাই যে আপনারা সবাই এই অজ্ঞান হয়ে গেলে যে আজকে আলোচনার মাধ্যমে কিছু ইনফরমেশন পেয়েছেন, এগুলো মনে রাখবেন এবং আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো অ্যাপ্লাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।